এখনো স্বাভাবিক হয়নি আন্তঃব্যাংকিং এটিএম লেনদেন। এখানে আসার পর দেখতেছি এটাও বন্ধ আছে, তো অন্য যে আদার্স ব্যাংকের বুথগুলো আছে সেখানে আমরা ট্রাই করার পর দেখতেছি আমাদের ওখানেও হচ্ছে না। দুইটা ব্যাংকের গ্রাহক, দুইটারই এটিএম বন্ধ পাচ্ছি। এটা নিয়ে আমরা গত 2 দিন ধরে খুব অসুবিধার মধ্যে আছি। তাদের সেবাগুলো সব জায়গায় চালু আছে, কিন্তু আমি এদিকে এসে দেখলাম যে না, আমি ওই সেবাটা পাচ্ছি না। গ্রাহকের তথ্য চুরির কথা স্বীকার করলো বাংলাদেশ ব্যাংক। মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। এরকম 200-র বেশি হবে, কেননা আবার স্ব ব্যাংকের কার্ডের তথ্য কিছু গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়ায় মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন, স্থায়ী মজুরি বোর্ড গঠনের বিধান। বিতর্কের মুখে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেমের পক্ষে আইনজীবী হিসেবে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম। দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে শেখানো হয় না মাতৃভাষা বাংলা, নজরদারির অভাবকে দুষছেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে জানালেন মন্ত্রী। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। মানসিকভাবে দুজনে বিপর্যস্ত জানালেন চিকিৎসক। এবং খরস্রোতা তিস্তা এখন শুধুই বালুচর, হুমকির মুখে চাষাবাদ সহ নদী পাড়ের জীবন জীবিকা। ন্যায্য হিস্যার দাবিতে লং মার্চ। একটি ব্যাংক ছাড়া বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের আন্তঃব্যাংকিং এটিএম সেবা চালু রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক দাবি করলেও এখনো টাকা তুলতে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও আন্তঃব্যাংকিং এটিএম সেবা চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। এদিকে কিছু বাণিজ্যিক ব্যাংক বলছে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আন্তঃব্যাংকিং এটিএম সেবা। গেল শুক্রবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকে আন্তঃব্যাংক এটিএম ব্যাংকিং সেবা বন্ধ করে দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে আর্থিক লেনদেন করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেননি অনেকেই। গ্রাহকদের কোনো রকম তথ্য না জানিয়ে সেবা বন্ধ রাখায় ক্ষোভ জানান তারা। হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়াটা যেরকম হয়রানি, সেটার সাথে হচ্ছে যে এই ধরনের যারা প্রতারণার শিকার হয়েছে তাদের জন্য তো আরো বেশি ভোগান্তি। সিকিউর করা উচিত, কারণ যদি চালুও করে তারপর যদি আবার এরকম আরো ভোগান্তি মানুষজন হয় তখন তো আরো সমস্যা। যেহেতু বুথগুলো অ্যাভেলেবেল না, যার জন্য এটা ওপেন করে দেওয়াটাই বেটার। আর সিকিউরিটির জন্য যদি ওনাদের নিজ ব্যাংকের ইয়েদেরকে একটা আলাদা সিকিউরিটির ব্যবস্থা নেওয়া, যাতে যে সমস্যাটা হয়েছে এটা যেন না হয় ফিউচারে। এদিকে বেশিরভাগ ব্যাংকেই এটিএম সেবা চালু রয়েছে দাবি করে বাংলাদেশ ব্যাংক বলছে, যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গ্রাহক লেনদেনের নিরাপত্তার স্বার্থে এটিএম বুথের সফটওয়্যার সিস্টেম নতুন করে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমরা কালকে শুনেছিলাম কোন ব্যাংক আসলে আন্তঃব্যাংক এটিএম বন্ধ রেখেছিল। ব্যাংকগুলোকেও আসলে একটা মেসেজ দিয়েছি যে সবার স্বার্থে, গ্রাহকের স্বার্থে আসলে আন্তঃব্যাংক এটিএম লেনদেনটা চালু রাখার জন্য তাদেরকে অনুরোধ করেছে। আমরা যতদূর জানি আমাদের সিস্টেম থেকে দেখছি 1-2টা ব্যাংক ছাড়া বাকি সবাই এটি চালু রেখেছে। এই ব্যাপারেও যদি বিষয় থাকে এটা আমরা খতিয়ে দেখব এবং আমরা শীঘ্রই সব ব্যাংকেরকে নিয়ে একটা সভারও আয়োজন করছি। এই কার্ড জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিক জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক। স্কিমিং ডিভাইস বসিয়ে বিভিন্ন ব্যাংকের 200-রও বেশি গ্রাহকের তথ্য চুরি হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি এবং তাতে মনে হয়েছে তিনি বিদেশি, এবং আমি পরিদর্শন দল তারা আসলে অন্যান্য ব্যাংকের ভিডিও ফুটেজও দেখেছে এটিএম বুথের, সেখানেও বিদেশি লোককে পাওয়া গেছে এবং একটা লোককেই মোটামুটি দেখা গেছে। যে ব্যাংকের এটিএম বুথে স্কিমিং মেশিন লাগানো হয়েছিল সেই ব্যাংকের কার্ড ব্যতীত অন্য ব্যাংকের
যে কার্ডধারীরা ওই বুথে যারা মানে সময়ে ব্যবহার করেছে এরকম 200-র বেশি হবে, কেননা আবার স্ব ব্যাংকের কার্ডের তথ্যও কিছু গেছে। এদিকে কার্ড জালিয়াতির অভিযোগে গেল শুক্রবার রাজধানীর বনানী থানায় মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই মামলা তদন্তভার আজ সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন সহকর্মী আব্দুল আহাদ। আন্তঃ ব্যাংকিং এটিএম সেবা বন্ধ থাকায় গ্রাহক ভোগান্তির খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। রুদ্র, আজকে সকাল থেকে যে খবর জানাচ্ছিলাম যে এটিএম কার্ডধারী যে গ্রাহক আছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের, সেই গ্রাহকদের যে ভোগান্তির খবর, তো এখন পর্যন্ত যে ভোগান্তির খবর আমাদের কাছে আছে সেই ভোগান্তির সাথে কিন্তু বিভ্রান্তি যোগ হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত 2টি বাণিজ্যিক ব্যাংক ছাড়া সব ব্যাংকগুলো কিন্তু আন্তঃ ব্যাংক যে তাদের যে এটিএম সেবা সেই সেবা কিন্তু চালু হয়েছে, কিন্তু গ্রাহকরা কিন্তু অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন সেই তথ্য এবং সেই খবর পেয়ে। তারা যখন ব্যাংকে যাচ্ছে সেই ব্যাংকে গিয়ে কিন্তু অনেক সময় তারা কিন্তু এই সেবাটা পাচ্ছে না। তো এই সেবাটার পেছনে অবশ্য আরও কয়েকটি কারণ থাকতে পারে। অনেক সময় আমরা দেখি যে নগরের যে এটিএম বুথ আছে সেই বুথগুলো সেই নির্দিষ্ট ব্যাংকের বুথ সাময়িক সময়ের জন্য কিন্তু সার্ভিসের বাইরে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো বা কোনো নির্দেশনা সেই বুথের সামনে নাই, তারপরেও কিন্তু গ্রাহকরা বলছেন যে তারা সেই সেবাটা পুরোপুরি পাচ্ছেন না। আমরা কিন্তু কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তাদের সেবাটা চালু আছে, যদিও গতকাল থেকে কোনো বুথে সেবা পাচ্ছিলেন না গ্রাহকরা। তো আমরা কয়েকটি ব্যাংকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে তাদের সেবা চালু আছে এবং গ্রাহকরা যেন কোনো রকম ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার না হয় সেই জায়গা থেকে কিন্তু তারা সতর্ক আছে। কারণ হচ্ছে গ্রাহক সন্তুষ্টির উপর তাদের যে ব্যাংকিং যে কার্যক্রম সেই ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাংকিং যে প্রবৃদ্ধি সেইগুলো কিন্তু নির্ভর করে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বেশ সতর্ক আছে যেন পরবর্তীতে এরকম কোনো ঘটনার না ঘটে। তো এই ঘটনার সূত্রপাত যে 6 তারিখে গত 6 তারিখে যে স্কিমিং করার মাধ্যমে এটিএম বুথ ব্যবহারকারীর যে তথ্য গোপন তথ্য ব্যবহারের কালেক্ট করে তারপরে যে এটিএম কার্ড ক্লোন করে যে ব্যাংকে টাকা উত্তোলনের কিন্তু ঘটনাতে কিন্তু গতকাল থেকেই কিন্তু যে এটিএম বুথ ব্যবহারের যে আন্তঃব্যাংকিং সুবিধা সেই সুবিধাটা নিয়ে বিভ্রান্তির মধ্যে এবং বিড়ম্বনার মধ্যে আছেন। তো আমরা কিন্তু যে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে যে 90 লাখের মতো যে এটিএম কার্ডধারী বিভিন্ন ব্যাংকের যে গ্রাহক আছে তারা কিন্তু তাদের নিজের ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের গ্রাহক তিনি সেই ব্যাংকের যে সেবা নেন তার সাথে কিন্তু আন্তঃব্যাংকিং যে লেনদেনের এই সেবাটা কিন্তু বেশি নিয়ে থাকেন। অর্থাৎ যে রাস্তাঘাটে বা চলার মুহূর্তে বা তার অবস্থানের কাছাকাছি কিন্তু সেই নির্দিষ্ট ব্যাংক না থাকার কারণে কিন্তু অন্য ব্যাংকের যে সুবিধাটা নিয়ে থাকেন সেই সেবাটা নিয়েই কিন্তু গ্রাহকরা একটু ভোগান্তির মধ্যে পড়ছেন। সেই ভোগান্তির সাথে কিন্তু তারা কিন্তু বিভ্রান্তির মধ্যেও পড়ছেন। তো তারা চাচ্ছেন একটা সঠিক একটা নির্দেশনা এবং তাদের যেন তারা গিয়ে সেই সুবিধাটা পান। তো এই মুহূর্তে সিলেটের এটিএম কার্ড ব্যবহারকারীদের যে ভোগান্তি সেটা নিয়ে আমাদের জানাবেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। ধন্যবাদ সবুজ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত শুক্রবার থেকে দেশের যে বুথগুলোতে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটি সিলেটেও চলছে। আমি এখন যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আছে সিটি ব্যাংকের একটি বুথ। আমি এখানে যে নিরাপত্তা প্রহরী কর্মী যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন আসলে শুধুমাত্র তাদের যারা গ্রাহক রয়েছেন তারাই এখান থেকে টাকা তুলতে পারছেন, কিন্তু অন্যান্য ব্যাংকের ম্যাক্সিমাম ব্যাংকের গ্রাহকরা এখান থেকে কোনো টাকা তুলতে পারছেন না। এর পাশেই আপনি আরেকটি বুথ দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথ, কিন্তু এই বুথের যে নিরাপত্তা কর্মী রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তাদের গ্রাহক যারা রয়েছেন তাদের গ্রাহকের পাশাপাশি অন্য গ্রাহকরা এখান থেকে টাকা তুলতে পারছেন। কিন্তু এই সিলেটের যে বেশ কিছু ব্যাংকের আমি ম্যানেজারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে তাদের গ্রাহকদেরকে মেসেজ দিয়ে জানানো হয়েছে যে অন্য ব্যাংকের বুথে যাতে কোনো কার্ড প্রবেশ করানো না হয়, যেহেতু একটি সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যা যখনই সমাধান হবে তখন হয়তো তারা আবার তাদের গ্রাহকদের জানিয়ে দিবেন যে এখন থেকে তারা টাকা তুলতে পারবেন। তো এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এ কারণে গ্রাহকরা বেশ ভোগান্তিতে পড়েছেন এবং ম্যাক্সিমাম ব্যাংকের গ্রাহকরা তারা অন্য ব্যাংকের বুথ থেকে তারা কোনো টাকা তুলতে পারছে না এবং কোনো ধরনের লেনদেন করতে পারছেন না। তো তারা একটি দাবি জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই সমস্যাটি সমাধান হয়, এই দাবি জানিয়েছেন তারা সরকারের প্রতি। এবং আপনারা জানেন যে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে বেশিরভাগই মানুষ প্রবাসে থাকে এবং তারা চেক দিয়ে টাকা তোলে না, কিন্তু এখনকার এই বর্তমান পরিস্থিতিতে আমি ব্যাংকে গিয়ে দেখেছি যে মানুষের লম্বা লাইন, তারা চেকের মাধ্যমে তারা টাকা তুলছে এবং বুথ থেকে তারা কোনো টাকা তুলতে পারছে না। তো এই কারণে
কারণে তাদের মধ্যে একটি শঙ্কা দেখা দিয়েছে। যদি এরকম চলতে থাকে হয়তো আপনারা জানেন যে চেকের মাধ্যমে টাকা তুললে শহরে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং বেশ কিছুদিন আগে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাগুলো আবারও বেড়ে যেতে পারে। এর জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই সমস্যাটি সমাধান করা হয়। তো এই হলো সিলেটের আসলে ব্যাংকের গ্রাহকদের ভোগান্তির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী রুদ্রর কাছে। দর্শক, আন্তঃব্যাংকিং এটিএম সেবা বন্ধ রয়েছে, আর সেই খবরাখবর জানাচ্ছিলেন কাকরাইল থেকে আমাদের সহকর্মী সবুজ এবং সিলেটের জিন্দাবাজার থেকে আব্দুল আহাদ। ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খসড়ায় স্থায়ী মজুরি বোর্ড গঠনেরও বিধান রাখা হয়েছে। এছাড়া গত 19 ও 20 নভেম্বর পরিকল্পনা মন্ত্রীর জাপান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, শ্রমিক প্রতিনিধি, বিনিয়োগকারী, মালিকপক্ষ সবার সঙ্গে আলোচনা করে আইন করা হয়েছে। আইএলও কনভেনশনটাকে সম্মান দেখিয়েই করা হয়েছে মূলত, যেহেতু আমরা ওটার সিগনেটরি এবং আইএলওর যে চাপ ছিল তা বলবো না। সরকারের মূল্যায়ন হলো যে এখন যদি আমরা ইপিজেডগুলোতে এই সিবিএ বা কল্যাণ সমিতি খুলে দেই, তাহলে আমাদের মানে ওই ইন্ডাস্ট্রিগুলোতে বড় রকমের কোনো ঝামেলা হবে না। রাজধানী ঢাকার যানজট নিরসনে পাতাল রেল ও মেট্রো রেল এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেলওয়েতে নির্মাণে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। আর জাপান এই বিষয়ে বাংলাদেশে বিনিয়োগের গভীর আগ্রহ দেখিয়েছে। দেখছেন দুপুরের সময়। দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা বাংলা পড়ানো হয় না, শেখানো হয় না ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের ইতিহাস, ঐতিহ্য। আর এসবের জন্য সরকারের নজরদারির অভাবকেই দুষছেন শিক্ষাবিদরা। তবে সরকার বলছে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট নীতিমালা করার চেষ্টা চলছে। আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। আধুনিক প্রযুক্তি আর ডিজিটাল ক্লাসরুমে শিক্ষা গ্রহণে মনোযোগী উচ্চবিত্তদের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। এসব স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি জানছে নানা দেশের সংস্কৃতি সম্পর্কেও। তবে প্রশ্ন হলো, এসব শিশু কিশোররা কতটুকু শিখছে নিজের ভাষা ও দেশের জন্মের ইতিহাস সম্পর্কে? We have approximately 9 subjects in which there are English language. বাংলার জন্য আমাদের হেরিটেজ সাহিত্য ওটা পড়ার জন্য বাংলা মিডিয়াম স্কুলসগুলো আছে। বাংলাই হচ্ছে ওরা জানে না, ইভেন বানানগুলো পারে না, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য সম্পর্কে ওরা কিছুই জানে না। ইংলিশ মিডিয়াম স্কুলে যে যার মতো অনুসরণ করছে এক এক দেশের সিলেবাস। কর্তৃপক্ষের দাবি শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে নয়, গ্লোবাল সিটিজেন তৈরি করাই মূল উদ্দেশ্য হয় বাংলাকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদি একই কারিকুলামে চলতো তো সব ভালো হতো। বাচ্চাদের স্কুল সুইচিং এর ব্যাপারে খুব সমস্যা হয়। সুইচ করার যে ব্যাপারটি বলছেন এটি খুব কম। গ্লোবাল ভিলেজের কথা বলি, কাজে সেখানে টিকে থাকতে হলে বিশ্বমানের লেখাপড়া ছাড়া আমাদের আর কোনো ব্যাপার আছে বলে তো আমি মনে করি না। যারা এই সেঞ্চুরির চ্যালেঞ্জ মোকাবেলা করে সারা বিশ্বের তাল মিলিয়ে তারা কাজ করতে পারবে। আজকে আমার শুধুমাত্র আমার বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাকে প্রাধান্য দিয়ে একটি কারিকুলাম তৈরির কথা বলা হলেও বিশেষজ্ঞদের মতে কেউ কোনো প্রতিবাদ না করায় এসব প্রতিষ্ঠানে অবহেলিতই থেকে যাচ্ছে মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি। ইংরেজি ভাষা শেখানোর চেয়ে বড় প্রবণতা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এগুলোকে ভুলতে বা বিচ্ছিন্ন করার একটা প্রবণতা। সরকার তো কোনো নিয়ন্ত্রণ নাই, সরকার বলতেও পারে না যে এই যে কতগুলো আমাদের ইংলিশ মাধ্যম স্কুল আছে। আমরা এটা নিয়ে তার সাথে বৈঠক করছি, যা ইচ্ছে তাই পড়াইতেও পারবেন না। ঠিক আছে, আপনার ওই কারিকুলাম আপনি পড়াবেন, আপনার পরীক্ষায় লাগুক আর না লাগুক বাংলা ভাষা পড়াতে হবেই। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সবসময়ই ইংরেজি ও আধুনিক শিক্ষার প্রাধান্য দেওয়া হয়েছে, যা দোষের কিছু নয়। কিন্তু সব স্কুলের শিক্ষার্থীরা যেভাবে মাতৃভাষা, দেশের ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাতে করে এরা ভবিষ্যতে দেশের কল্যাণে কোনো কাজে আসে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের আপিলের মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ালেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সরকারি সব রকম সুযোগ সুবিধা ভোগ করার পরও যুদ্ধাপরাধে মীর কাসেম আলীর মামলার আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হওয়ায় সম্প্রতি বিতর্কের মুখে পড়েন এই আইনজীবী। এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবী হিসেবে মামলা পরিচালনার অধিকার থাকা সত্ত্বেও বৈরী পরিবেশের কারণেই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। আইন ও সংবিধান সম্মতভাবে আমি মীর কাসেম আলী সাহেবের আপিলে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৈরী পরিবেশ এর কারণে আমি এই মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। নৈতিকতার মাপে যখন সরকারি এই সুবিধাগুলোতে উনি উপভোগ করবেন, তখন সাধারণভাবে সবার কাছে কাম্য যে তিনি অন্ততপক্ষে সাধারণ আইনজীবীর মতন আদালতে অ্যাপিয়ার করবেন না। ওনারা কি কারণে হয়তো আলাপ আলোচনা করেছেন, তারপর সিদ্ধান্ত নিয়েছেন। যাক, এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। দুপুরের সময় আরো থাকছে। ঢাকা দক্ষিণকে পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় বলছেন নগরবাসী। সচেতনতাই মূল মন্ত্র, দাবি মেয়রের। প্রবাহমান স্রোতধারা নেই, ভাটিয়ালি গানে ভাটা পড়েছে, নেই অতিথি পাখিদের কলকাকুলি। সব মিলিয়ে পানির অভাবে খরস্রোতা তিস্তা এখন মরা নদী। এতে কৃষকদের পাশাপাশি দুর্বিষহ জীবনযাপন করছেন তিস্তার উপর জীবিকা নির্বাহকারী মৎস্যজীবী সহ শত শত পরিবার। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন হিদায়াতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। স্বচ্ছ ছলছল পানি নেই, যতদূর দুচোখ যায় শুধু বালুচর। তিস্তা নদীর উত্তপ্ত বালু মারিয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ ঘোড়ার গাড়িতে পার হচ্ছেন বিভিন্ন মালামাল নিয়ে। পানির জন্য একদিকে কৃষকদের হাহাকার, অন্যদিকে মৎস্যজীবীদের জীবিকায় পড়েছে টান। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা পাড়ের মানুষের কাছে যেন তিস্তা এখন তাদের কাছে অভিশাপ। তিস্তা নদীতে হেঁটে পার হওয়া যায় এবং এই পানির অভাবে আমরা কোনো কৃষি ফলন সুষ্ঠুভাবে ফলাইতে পারতেছি না। তিস্তা নদীর পানি না থাকাতে মাছ নাই, আমাদের জীবন কিভাবে বাঁচাই? এই অঞ্চলের লাখ লাখ মানুষ মহাবিপর্যয়ের মধ্যে পড়লেও দুদেশের সরকারের আশ্বাস ছাড়া বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই বলে ক্ষুব্ধ সুশীল সমাজ। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে তিস্তার এই অবস্থায় আমাদেরকে আশ্বাসের ফুলঝুরি দিয়ে আমাদেরকে কারাবন্দী করে রেখেছেন, আমাদেরকে খাঁচায় বন্দী করে রেখেছেন। আন্তর্জাতিক যে নদী আইন, সেই নদী আইন ভারত লঙ্ঘন করেছে, একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে এবং তাদের যে সাম্রাজ্যবাদী চরিত্র, সেই সাম্রাজ্যবাদী চরিত্রেরই একটা বহিঃপ্রকাশ। আমাদেরকে মরুভূমি করবে, শুকনো মৌসুমে পানি থাকবে না, আবার বন্যার সময় তারা পানি ছেড়ে দেবে। 1998 সালে তিস্তার উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে প্রতিবেশী দেশ ভারত। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারতের গজলডোবা বাঁধ এখন তিস্তার জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এখনই তিস্তা সমস্যার সমাধানে সরকার উদ্যোগী না হলে আগামী দিনে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুরে তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও কৃষকদের ক্ষতিপূরণ সহ 4 দফা দাবিতে মার্ক্সবাদী বাসদের রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে লং মার্চ কর্মসূচি চলছে। সকালে জেলা প্রেস ক্লাব থেকে শুরু হওয়া লং মার্চটি শেষ হবে লালমনিরহাট তিস্তা ব্যারাজে গিয়ে। লং মার্চ উপলক্ষে বাসদের কেন্দ্রীয় নেতারা সহ সর্বস্তরের মানুষ জেলা প্রেস ক্লাব এলাকায় এসে জমায়েত হন। সেখানে বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। তাই লং মার্চের পরেও পানির দাবি পূরণ না হলে পরবর্তীতে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হবে। পরে বিক্ষোভ মিছিলটি তিস্তা ব্যারেজ অভিমুখে রওনা করে। তিস্তা ব্যারেজ যাওয়ার পথে পাগলাপীর, খলেয়া ও কিশোরীগঞ্জ সহ রাস্তায় বিভিন্ন পয়েন্টে তাদের পথসভা করার কথা রয়েছে। ভারতের গজলডোবা সহ সিকিম পর্যন্ত প্রায় 40টার উপরে তারা বাঁধ, ব্যারেজ নির্মাণ করার মধ্য দিয়ে পানি আমাদের অঞ্চলে আসছে না। প্রতি বছর পানি কম আসার ফলে আমাদের সেচের আওতা কমিয়ে দিচ্ছে, ফলে এই অঞ্চলের কৃষকদের মারাত্মক ক্ষতি হচ্ছে।
দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকাকে পরিচ্ছন্ন করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন নগরবাসী। জনসচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনকে আরও আধুনিক হওয়ার পরামর্শ তাদের। এদিকে মেয়র বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। 2016 সালে দ্বিখণ্ডিত সিটি কর্পোরেশনের একাংশকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন মেয়র সাইদ খোকন। দিনের হিসেব মতে এ ঘোষণার প্রায় 45 দিন অতিক্রম করলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের শুরুর অগ্রগতি সন্তুষ্টি আনতে পারেনি নগরবাসীর। দক্ষিণ ঢাকার বেশিরভাগ অঞ্চলেই বসবাস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের। জনসংখ্যার ঘনত্বের দিক থেকেও এগিয়ে আছে এ অঞ্চল। আর তাই ঘনবসতিপূর্ণ এ এলাকাতে সরকারের বিভিন্ন উদ্যোগের সেবা পৌঁছাতে কালক্ষেপণ হয় বলে অভিযোগ নগরবাসীর। আমি মারা গেলেও মনে হয় পরিষ্কার ঠিকভাবে হবে না। এই যে পরিচ্ছন্ন নমুনা কি মনে করে হবে কি হবে না, ডিক্লারেশন দিলে কি হবে, কাজ তো করে না। আমাদেরও সচেতন হওয়া দরকার, কিন্তু আমাদের সচেতন হইতে হলে তারা আগে আমাদের পাশে আসতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। মেয়র যে সময় আসে হয়তোবা তখন ওই দিনই শেষ, আর রাস্তাঘাটে তো ময়লা। আমরা তো মনে করি যে বাংলাদেশে ঢাকা শহরটা আমরা আবর্জনার ভিতরে বসবাস করি। তবে এরই মধ্যে নগরীর এই অংশকে পরিচ্ছন্ন করতে দৃশ্যমান উদ্যোগ বলতে সচেতনতামূলক কনসার্টের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। ভালোবাসা দিবসে অনুষ্ঠিত কনসার্ট সহ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানগুলোর শিরোনাম ছিল ক্লিন ঢাকা। বলা হচ্ছে কনসার্টগুলো থেকে পাওয়া টাকা বেশিরভাগ ব্যয় হবে নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য। দক্ষিণ ঢাকার নগরপিতার কাছে প্রশ্ন ছিল, কনসার্টের মতো অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আয়োজন ক্লিন ঢাকার বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখবে। দুটো বিষয়, একটা হচ্ছে যে জনগণকে সচেতন করে তোলা। আমরা যার যার আঙিনা, যার যার বাড়িঘর, যার অফিস আমরা যদি নিজেরা পরিষ্কার রাখি তাহলে শহরের অর্ধেকটুকু এমনিতেই পরিষ্কার হয়ে যায়। আরেকটা দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো রয়েছে পরিচ্ছন্নতার ব্যাপারে সেগুলোকে কাটিয়ে ওঠা। উভয় সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী গোটা ঢাকাকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়, যার মধ্যে 50 থেকে 60 ভাগ বর্জ্য নিয়মিত ডাম্পিং হয়। তবে সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে নিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন দক্ষিণ ঢাকার নগরপিতা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগে 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে 2 কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাজশাহী থেকে সাইফুল ইসলাম রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেলা 12টার দিকে পবা উপজেলার দুয়ারি মোড় এলাকায় কিশোর জাহিদ ও ইমনকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এ সময় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পরে প্রতিবাদ সমাবেশও করেন এলাকাবাসী। একটা মোবাইল ফোন তো কিনে দেওয়া যাবে, জীবনের থেকেও তো দাম কম। ওর যে ক্ষতি করেছে সে ক্ষতি তো কিছুতেই পূরণ হবে না। আইনের লোক হয়ে ভেবে ভাগবে এক ছেলেটাকে মেরেছে কি করে। অত্যাচার হয়েছে আমাদের ছেলেপুরে, যে একটা দুর্ঘটনা হয়েছে, একটা আসামি ধরছে, আইনে পর্যন্ত বসে আছে। আইনের লোক হয়ে একটা অন্যায় কাজ করেছে, তার জন্য তারা আমরা শাস্তি চাই। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরাও। ঘুমাতে পারছে না, ঘুমিয়ে আসছে না, খালি সবসময় বকাবকি করছে আর মাথায় গরম উঠে যাচ্ছে। আমরা শাস্তি চাই, কঠিন শাস্তি আমরা চাই। এদিকে নির্যাতনের শিকার 2 কিশোর ইমন ও জাহিদের শারীরিক অবস্থা সুস্থ হলেও তারা মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ভয় যে ভবিষ্যতে যদি আবার পাটায় যে কোনো সমস্যা হয়, এতটুকু আমার ভয়। উঠতে পারছি না, বেড়াতে পারছি না, দাঁড়া থাকতে পারছি না। মারের যে ভয় একটা আছে না, সেই ভয়তে সে ভুগতেছে, আতঙ্কে ভুগতেছে। এছাড়া সে ফিজিক্যালি মানে যেটা ইনজুর্ড হয়েছিল সেটা ইমপ্রুভ করছে। আমরা সাইকোথেরাপি দেওয়ার চেষ্টা করছি, তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি যেটা হয়েছে বাবা, এখানে আর কিছু হবে না, এখানে তখন আমাদের আন্ডারে তোমরা চলে এসছে। গত শুক্রবার মোবাইল চুরির অভিযোগে টানা 8 ঘণ্টা বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় কিশোর জাহিদ হাসান ও ইমনের ওপর নির্যাতন চালানো হয়। এরপর নানা ভয়ভীতি দেখিয়ে জাহিদকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু এরপর থেকে নিখোঁজ ছিল অপর কিশোর ইমন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত 9:30টার দিকে উপজেলার সুন্দরপুর এলাকার নানিবাড়ি থেকে তাকে উদ্ধার করে। 2 কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর আজিজুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, রাজশাহী। ভোটার তালিকা হালনাগাদ ও সীমানার সংক্রান্ত জটিলতায় স্থগিত হওয়া চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চরফ্যাশন পৌরসভায় ভোট গ্রহণ চলছে।
ভোলায় সকাল 11টায় 8 নম্বর ওয়ার্ড কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া 5 নম্বর ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে একজনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ধরনের ইয়া নাই, ঝামেলা নাই। আমি এবার নতুন ভোটার হয়েছি, আমি কিছুক্ষণ আগে ভোট দিছি, মানে খুবই ভালো লাগতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এখানে খুবই ভালো। এইভাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আমাদের এখানে সকল ভোটাররাই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবে। আমার ভোটার সংখ্যা হচ্ছে 1371 এবং এখানে প্রচুর ভোটার উপস্থিতি এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে এবং অনেক উৎসব পরিবেশ মুখের ভোটাররা ভোট দিচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলছোপা গ্রামে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গাছের সাথে বেঁধে ঝুঁকিপূর্ণ এই সংযোগ দেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের নলছোপা গ্রামের বাসিন্দারা জানান, 3 বছর আগে স্থানীয় দালাল ও বিদ্যুৎ অফিসে নির্ধারিত ঠিকাদার গ্রামের 120 জনের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা নেয়। পরে গাছের সাথে তার টেনে বিদ্যুৎ সংযোগ দেয়। গত 3 বছরে ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তারগুলো দুর্বল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইতোমধ্যে কয়েকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাও গেছেন। এই অবস্থায় দ্রুত ঝুঁকিপূর্ণ সংযোগ সংস্কারের দাবি গ্রামবাসীর। 15,000 করে টাকা দিছি, মডেল দিছি 40,000 টাকা। বিদায় বলছে যে আমাদের টাকা না দিলে তোমরা কারেন্ট পাবা না। 10,000 দিয়েছি আর 5,000 না দিলে দিতেছে না, নাই নেই। প্রতি মিটারে নিচে 15,000 করে টাকা আর প্রতি মডারে নিচে 40,000 করে টাকা। এদিকে ত্রুটিপূর্ণ এই সংযোগের কথা স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন বিদ্যুতের এই কর্মকর্তা। দীর্ঘদিনের কাজগুলো করার জন্য আমাদের একটা প্রজেক্ট আছে, সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট। এর মাধ্যমে কিছু সংস্কার কাজ করা হচ্ছে বা ভবিষ্যতেও করা হবে। আর জেলা প্রশাসক জানালেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুতের ইঞ্জিনিয়ার সাহেবদেরকে বলে দিয়েছি যাতে কৃষকের ক্ষতি না করে এই লাইনটা কিভাবে বৈধ করা যায়। কিন্তু এর পরেও কিছু কিছু লাইন এখনো রয়েছে যেটি স্থানীয়ভাবে তারা যথাযথভাবে টানার ব্যবস্থা করবেন। টাঙ্গাইলের নলছোপা গ্রামের জনসংখ্যা প্রায় 3000। এর প্রায় 100% গ্রাহকের বিদ্যুৎ সংযোগ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, টাঙ্গাইল। 1, 2 ও 5 টাকার ধাতব মুদ্রার চাপে বন্ধ হয়ে যেতে বসেছে দেশের ক্ষুদ্র ও মাঝারি বেকারি শিল্প। নিম্ন আয়ের মানুষের খাবার প্রস্তুতকারী এসব প্রতিষ্ঠানে পুঁজির একটি বড় অংশ কয়েন হয়ে জমা পড়ে থাকায় বিপাকে তারা। এদিকে ব্যাংকের স্থানীয় শাখায় বড় অঙ্কের কয়েন লেনদেনকে কেন্দ্র করে গ্রাহক ব্যাংকার তর্ক বিতর্ক সহ ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়ম মেনে ব্যাংকে ধাতব মুদ্রা জমা দেওয়ার পাশাপাশি গ্রাহকদেরও উচিত বিনিময়ের মাধ্যম হিসেবেও ধাতব মুদ্রা ব্যবহার করা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। বিপুল অঙ্কের এই কয়েন নিয়ে বিপাকে পড়েছেন রাজধানীর ক্ষুদ্র বেকারি শিল্প মালিকরা। 3 থেকে 7 টাকা মূল্যের খাবার সারাদিন নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রির পর দিন শেষে এসব কয়েন গিয়ে জমা হয় বেকারিগুলোতে। সরজমিনে দেখা যায়, এসব বেকারি মালিকের কারো কারো কাছে অলস পড়ে আছে 10 থেকে 20 লাখ টাকা সমমূল্যের ধাতব মুদ্রা। অনেকেরই পুঁজির একটি বড় অংশই আটকে গেছে কয়েন হিসেবে। আমাদের যদি 20 টাকার থাকলে প্রতিদিন আমাদের 15-20 হাজার টাকা চলে আসে। এই টাকাগুলো আমরা কোনো ময়দার মহাজন, কোনো তেলের মহাজন, কোনো ডালটা কোনো জায়গায় আমরা দিতে পারতেছি না। সর্বনিম্ন 1 থেকে 2 লাখ টাকার কয়েন একদম যার নাই তার কাছেও আছে। চালিত বেকারি প্রায় 4000 আছে। এবার হিসাব করলে দেখা যাবে কত টাকার কয়েন অলস হয়ে পড়ে আছে। 80 লক্ষ টাকার উপরে 20 লক্ষ 17-18 লক্ষ টাকা আছে আপনার কয়েনের উপরে আছে। ব্যবসায়ীরা জানালেন, কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকে কয়েন লেনদেন করতে গেলেও বাধে বিপত্তি। বেশ কয়েকটি শাখায় দেখা মিলল গ্রাহক ব্যাংকারের মধ্যে তর্ক বিতর্কের মতো ঘটনাও। কোটি কোটি টাকা আমাদের ভাঙতি টাকা পড়ে আছে ভোল্টে, সেটা আমরা কোনো মার্কেটে সাপ্লাই দিতে পারতেছি না। এবং বাংলাদেশ ব্যাংকও এটা টাইম টু টাইম বড় নোট চাই। এমনও আছে কিছু কিছু ব্যাংক যে তারা সরাসরি বলে যে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নিয়ে গেলে আমার করার কিছু নেই, আমি কয়েন নেব না। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কয়েন জমা রাখা বা বিনিময় তফসিলি ব্যাংকের দায়িত্ব। তবে ব্যাংকের সীমাবদ্ধতা মাথায় রেখে গ্রাহককেও সহনীয় পরিমাণে কয়েন লেনদেনের পরামর্শ দিলেন এই কর্মকর্তা। কয়েনগুলো এটা কিন্তু বৈধ মুদ্রা,
প্রত্যেকটা শাখা, সেটা ছোট শাখা হলে এক এক জাতীয় ধাতব মুদ্রা 10,000-এর বেশি তার যদি হয়, বড় শাখায় যদি 30,000-এর বেশি হয়, তাহলে সে বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করলে বাংলাদেশ ব্যাংক এই ধাতব মুদ্রা গ্রহণ করবে। বেকারি ব্যবসায়ীদের হাতে জমে থাকা বিপুল অঙ্কের ধাতব মুদ্রা নিয়ে সৃষ্ট সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই বাড়ছে কৃষি উপকরণের দাম, কিন্তু সেই অনুযায়ী লাভ পাচ্ছেন না কৃষকরা। তাই এবছর ধান চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন মাদারীপুরের কৃষকরা। তাদের অভিযোগ, ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করলেও পাওয়া যায় না ধানের ন্যায্য মূল্য। তবে কৃষকদের বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে চলতি বোরো মৌসুমে চাষাবাদ শুরু করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষক মাহমুদ হোসেন। কিন্তু বছরের পর বছর ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ মাহমুদ হোসেনের। তাই এবছরও ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বিঘা প্রতি 5-7 হাজার টাকা খরচ হয়, লাভবান বেশি হইতে পারি না, এবং ব্যাংকের থেকে লোন করলে আমরা লোন নিয়ে ওই টাকা পরিশোধ করতে পারি না। শুধু মাহমুদ হোসেনই নয়, তার মতো জেলার প্রায় 20,000 কৃষক এখন ধানের চারা সংগ্রহ করে রোপণে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিযোগ, সার, বিদ্যুৎ, ডিজেল, ট্রাক্টর ও সেচ খরচের পর ধানের ন্যায্য মূল্য না পেয়ে গুনতে হয় লোকসান। ধানের দাম আছে দিয়া খেতে পারে 700 টাকা, হাটে বেচলে 500 টাকা, 450 টাকা। আমরা ব্যাংকের থেকে লোন করে টাকা দান করি, ধানিটা করতে করি ঠিকই, কিন্তু আমরা কোনো ন্যায্য দাম পাই না। আমাদের যদি সরকার ন্যায্য দামটা দিত, তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম। তবে সার ও কীটনাশক ডিলারদের দাবি, স্বাভাবিক রয়েছে কৃষি উপকরণের দাম। সার এবং কীটনাশকের মূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে, কৃষকের নাগালের কাছাকাছি আছে। আর কৃষকদের কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। মৌসুম শেষেই সিদ্ধান্ত না হবে যাতে এই জেলায় কৃষকরা সরাসরি এবং আমাদের খাদ্য অধিদপ্তরের নিকট বিক্রি করতে পারে। মাদারীপুরে চলতি মৌসুমে 38,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দুপুরের সময় আরো থাকছে Alejandro G. Inarritu for the Revenant. ব্রিটেনের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার বাফটার জমকালো আয়োজন, সেরা চলচ্চিত্র সহ 5টি পুরস্কার দ্য রেভেন্যান্টের ঝুলিতে। যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। সকালে বাঘারপাড়া উপজেলার আমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস যশোরের খাজুরার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 22 যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত বাকিদের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তারা। গুরুতর আহত ছিলেন 2 জন মারা গেছেন, বাকিরা ওয়ার্ডে ভর্তি আছে এবং জানা গেছে আশঙ্কামুক্ত। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহত নেত্রকোনার একই পরিবারের 5 জনের গ্রামের বাড়িতে এখন শুধুই স্বজন হারানোর বেদনা। সকালে দুর্গাপুর উপজেলার পলাশকান্দি গ্রামে জড়ো হন আশপাশের কয়েক গ্রামের নারী পুরুষ। স্বজনহারা পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন তারা। এ সময় কান্নার রোলে ভারী হয় পলাশকান্দির আকাশ বাতাস। মর্মান্তিক এই দুর্ঘটনা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তারা। গত রাতে ময়মনসিংহের দয়ারামপুর এলাকায় যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয় বালুভর্তি একটি ট্রাক। এতে মনির হোসেন ও তার স্ত্রী সন্তান সহ একই পরিবারের 5 জন নিহত হন। এ সময় আহত 1.5 বছরের শিশু হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ধরনের সড়ক দুর্ঘটনায় আর যাতে কোনো পরিবারের এই ধরনের দুর্দশা হয়। আমার এই পরিবারের মতো আল্লাহ যেন কারো এই ধরনের সুখের ছায়া কোনো পরিবারের জন্য না নামায়। ট্রাক, সিএনজি এবং অটো রিক্সা ওরা যেভাবে পাল্লা দিয়া চলে, এতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বেশি, যার ফলশ্রুতিতে আজকে এই আমার বন্ধু নুরুল ইসলাম সুট্টুর পরিবারে এক দুর্যোগ নেমে এসেছে। নারায়ণগঞ্জে গণপিটুনিতে একজন মারা গেছেন। গতরাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, 2500 উপজেলার বাঘানগর ব্রিজ এলাকায়
এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তের একটি দল। এ সময় আশপাশের লোকজন চিৎকার দিলে গ্রামবাসী ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরিয়ায় উদারপন্থী বিদ্রোহীদের উপর বিমান হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ায় যে কোনো বিদেশি শক্তির স্থলঅভিযানে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এদিকে সিরিয়ার সেনা অভিযানে ১০০রও বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সিরিয়ায় যুদ্ধবিরতির আশা জাগিয়েও শেষ পর্যন্ত একে অপরের উপর দায় চাপানোর মধ্যেই সীমাবদ্ধ থাকলো মিউনিখ নিরাপত্তা সম্মেলন। সম্মেলনে সিরিয়া সংশ্লিষ্ট আন্তর্জাতিক শক্তিগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেয় ধারণা করা হচ্ছিল সিরিয়া সংকটের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। মার্কিন সিনেটর জন ম্যাককেন মিউনিখ নিরাপত্তা সম্মেলন থেকে বেরিয়ে শেষ দিনে সরাসরি অভিযোগের আঙুল তুললেন পুতিনের দিকে। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ না দেয়ায় রাশিয়ার সমালোচনাও করলেন তিনি। পুতিন মধ্যপ্রাচ্যে সাম্রাজ্য তৈরি করতে চান, সেটাই তার একমাত্র লক্ষ্য। সিরিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন তার একটা অজুহাত মাত্র। লাতাকিয়ায় সামরিক ঘাঁটির মাধ্যমে ওই অঞ্চলে আগ্রাসন জারি রাখতে চায় রুশ সরকার। একই দিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় বেশিরভাগ আসাদ বিরোধীকে উদারপন্থী বলে মন্তব্য করে তাদের উপর বিমান হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে এ আহ্বান জানান তিনি। এদিকে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, যে কোনো দেশ সিরিয়ায় স্থলসেনা পাঠালে তার পরিণতি ভয়াবহ হবে। সম্প্রতি মার্কিন মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সিরিয়ায় স্থলসেনা পাঠানোর আগ্রহ প্রকাশের পরেই তিনি কথা বলেন। বিমান হামলার মাধ্যমে রুশ সরকার সিরিয়ার বৈধ আসাদ সরকারকেই সহায়তা করছে, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত। এ অবস্থায় সিরিয়ার যুদ্ধ পরিস্থিতির সুযোগে যে কোনো দেশ সিরিয়ায় অভিযান চালালে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে আমরা মনে করি। এ পরিস্থিতিতে থেমে নেই সিরীয় সেনাবাহিনীর অভিযান। লাতাকিয়া ও হোমস প্রদেশের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এছাড়া দক্ষিণের দের এজ-জোর প্রদেশে আল হুসেইনিয়া ও আল হামেদিয়া গ্রামে সেনা অভিযানে ১০০রও বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। এ সময় জঙ্গিদের বেশ কিছু যানবাহন ও আস্তানাও ধ্বংস করে দেওয়া হয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ব্রিটেনের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার বাফটা জুড়ে ছিল দ্য রেভেনেন্ট ছবির জয় জয়কার। সেরা ছবি সহ মোট ৫টি বিভাগে ছবিটি ছিনিয়ে নিয়েছে বাফটার পুরস্কার। আর এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর ঝুলিতে। ১৪ ফেব্রুয়ারি ৬৯তম বাফটার এবারের জমকালো আসর বসেছিল লন্ডনের রয়্যাল অপেরা হাউসে। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা ২০১৬ পুরস্কারের আসরে এবার দ্য রেভেনেন্ট ছবির জয় জয়কার। সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনেতা সহ মোট ৫টি বিভাগে ছবিটি ছিনিয়ে নিয়েছে বাফটার আকর্ষণীয় পুরস্কার। সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে দ্য রেভেনেন্টের নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতুর নাম ঘোষণা করা হলে আবেগাপ্লুত হয়ে মঞ্চে আসেন তিনি। আমি বাফটাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য। যাদের সাথে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারাও অনেক বড় মানের নির্মাতা। আমি সম্মানিত বোধ করছি তাদের সাথে যে আমিও মনোনীত হতে পেরেছি। পুরস্কারের এই মৌসুমে দ্য রেভেনেন্ট ছবিটি এর আগেও অনেকগুলো পুরস্কার অর্জন করেছে। এবার ঝুলিতে ভরল বাফটা পুরস্কার। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার তকমাটি জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আর মনে করা হচ্ছে এতে করে লিওনার্দো চলচ্চিত্র জগতের সেরা পুরস্কার অস্কার অর্জনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন। আমি ভীষণ সম্মানিত বোধ করছি এই পুরস্কারটি হাতে পেয়ে। আমাকে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এ পর্যন্ত আসার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি আমার মা। মাকে আমার ধন্যবাদ আর ভালোবাসা। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাফটা পুরস্কার গেছে অস্কার বিজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটের ঝুলিতে। স্টিভ জবস ছবিতে অভিনয়ের জন্য এ সম্মান অর্জন করেন তিনি। আমি খুবই খুশি এখানে আসতে পেরে। যাদের সঙ্গে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা সবাই অসাধারণ অভিনেত্রী। এই পুরস্কার আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।
And the BAFTA is awarded to Inside Out. এছাড়াও সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে ইনসাইড আউট ছবিটি, আর শ্রেষ্ঠ ব্রিটিশ সিনেমার পুরস্কারটি জিতে নিয়েছে এক আইরিশ অভিবাসীর গল্প নিয়ে তৈরি ছবি ব্রুকলিন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের গৌহাটিতে চলছে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসর। বিকেলে কাবাডি ও হ্যান্ডবলের স্বর্ণ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। ঋষাদ, আপনি যেমনটা বলছিলেন, এই মুহূর্তে তো আসলে উত্তেজনাকর একটা পরিস্থিতি বিরাজ করছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার ম্যাচটি চলছে, ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ। এবং এই ম্যাচে এই মুহূর্তে যখন খেলার 10 মিনিটে অতিবাহিত হয়েছে, ঠিক তখন কিন্তু বাংলাদেশ দল একটি পেনাল্টি পেয়েছে। আমরা সরাসরি সেই পেনাল্টি শুট আউটটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ দলের পেনাল্টি শুট আউট নেওয়া হচ্ছে এবং গোল, এবং দুর্দান্তভাবে একটি গোল করে বাংলাদেশ দলকে এই মুহূর্তে 1-0 গোলের লিড এনে দিলেন। আমি একটু পরেই আপনাদেরকে নিশ্চিত করছি যে আসলে গোলটি বাংলাদেশ দলের হয়ে কে করেছেন। তো ব্যাপারটি যেটা ছিল, ডি বক্সের ভেতরে মালদ্বীপের যে ডিফেন্ডার বাংলাদেশ দলকে অতি সুকৌশলে যেভাবে করে বাঁচাতে চেয়েছিলেন বলটিকে, সেটি আসলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে আসলে ফাউল করে বসেন, এবং সেখান থেকে বাংলাদেশ দল এই মুহূর্তে আসলে পেনাল্টি পেয়ে সেখান থেকে কাজে লাগিয়ে বাংলাদেশ দলকে 1-0 গোলে লিড এনে দিয়েছেন নাবিব নিয়াজ জীবন, বাংলাদেশ দলের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তো সেই গোলের সুবাদে এখন পর্যন্ত বাংলাদেশ দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। তো এই ম্যাচে কিন্তু আমি এর আগেও বলেছিলাম, সকাল থেকে বাংলাদেশ দলের পক্ষে যারা খেলতে পারবেন না তারা হচ্ছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তার ইনজুরি সমস্যা ছিল। রেজাউল করিম, যিনি কিনা অধিনায়কত্ব করছেন দলের হয়ে এই এসএ গেমসে, তো এই এসএ গেমসে যিনি কিনা অধিনায়কত্ব করছেন সেই রেজাউল করিম কিন্তু আজকে ইনজুরির কারণে মাঠে নেই, এবং তাকেও আসলে একাদশে পাওয়া যায়নি। পাশাপাশি আরেকজন যিনি কিনা গত ম্যাচে লাল কার্ডের কারণে বহিষ্কারাদেশের খরায় পড়েছেন, তো সেই জামাল ভুইয়া আজ মাঠে নেই, তিনি খেলতে পারছেন না। তো আরও একটা বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই, গত ম্যাচে ডাগ আউটে কিন্তু যেভাবে করে আচরণ করেছিলেন বাংলাদেশ দলের কোচ মরেনো সানচেজ গঞ্জালো, তো তাকেও কিন্তু আজকে ডাগ আউটে দেখা যাচ্ছে না, এবং তিনিও ডাগ আউটে নেই। গত ম্যাচে রেফারি তাকে মাঠে অসৌজন্যমূলক আচরণের কারণে ডাগ আউট থেকে বের করে দিয়েছিলেন, তো সেটার কারণেও তার প্রতি যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে তিনিও কিন্তু আজকে ডাগ আউটে থাকতে পারছেন না, বা তিনি পারেনি। তার জায়গায় যিনি আসলে বাংলাদেশ দলের কোচের ভূমিকা পালন করছেন এবং ডাগ আউটে রয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ ফুটবলে অতি পরিচিত মুখ এবং ভালো মানের একজন কোচ। আপনারা জানেন তার অধীনেই বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের কোচ গোলাম জিলানি, তিনি আজকে ডাগ আউটে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে রায়হানের একটি থ্রো, যিনি কিনা বাংলাদেশ দলে দীর্ঘদিন যাবত খেলছেন এবং এই লম্বা থ্রোয়ের জন্য তিনি অনেক বিখ্যাত। এই ডিবক্সের সীমানার আশেপাশে যদি কখনো বাংলাদেশ দল থ্রোয়িং লাভ করে, তখন কিন্তু এই রায়হানি সেই থ্রোগুলো করে থাকেন, এবং যাতে করে ডিবক্সে একটা জটলার মাঝখানে বলটা ফেলা যায় এবং সেখান থেকে কোনো গোল আদায় করে নিতে সক্ষম হয়। এর আগে আমরা 7 মিনিটের মাথায় মালদ্বীপ দলের একটা আক্রমণ দেখেছিলাম, সেই আক্রমণটি সাইড পোস্টে লেগে ফিরে আসে, যেটিতে কিনা গোল হলেও হতে পারতো মালদ্বীপের পক্ষে। সেক্ষেত্রে হয়তো সৌভাগ্য ছিল বাংলাদেশ দলের জন্য, যে কারণে বাংলাদেশ দল সেই যাত্রায় পার পেয়ে গেছে এবং সেখান থেকে বাংলাদেশ দল আসলে কোনো বিপদের মুখ দেখেনি। পরবর্তীতে তো 10 মিনিটের মাথায় যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনা তো আমরা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাতে পেরেছি ঈশাদ। তো যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, এই ম্যাচে প্রথম থেকেই কিন্তু বাংলাদেশ দল যে খুব একটা ভালো খেলছিল তা কিন্তু নয়। বাংলাদেশ দলকে যথেষ্ট চাপে রেখেছিল মালদ্বীপ, এবং সেই চাপটা থেকে একটু বের হয়ে বাংলাদেশ দল অনেকটা কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করেছিল, এবং বাংলাদেশ দলে কিন্তু আজকে 4 ডিফেন্ডার রয়েছেন। তো আমাদের যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে, আজকে গোলাম জিলানি তিনি কিন্তু ডিফেন্স লাইনকে শক্ত করেই তারপরে আক্রমণে ওঠার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আরও একটি আক্রমণ দেখছি, সোহেল রানা রয়েছেন, সোহেল রানা থেকে পাস দিয়েছেন, কিন্তু আসলে ভুল পাসে ব্যাপারটা ভুল পাসের কারণে একটা সংঘবদ্ধ আক্রমণ বাংলাদেশ দলে নস্যাৎ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো প্রথম থেকেই আমরা দেখেছি যে বাংলাদেশ দলে যেহেতু আজকে 4 ডিফেন্ডার রয়েছেন, রায়হান রয়েছেন, তপু বর্মন রয়েছেন, শাকিল আহমেদ রয়েছেন, ইয়াসিন খান রয়েছেন, তো তাদের সমন্বয়ে করা এই রক্ষণ ভাগ দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশ দল কিন্তু প্রথমে
প্রথমে তাদের ডিফেন্স লাইনকে আসলে শক্ত করতে চেয়েছিল এবং সেই ডিফেন্স লাইনকে শক্ত করেই তারা মাঝমাঠ দিয়ে উইঙ্গার হয়ে তারপর আক্রমণে ওঠার চেষ্টা করছে। যদিও মাঝমাঠ যেহেতু শক্তিশালী নয়, তাই কিন্তু বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দলকে অনেকটা ডিফেন্স লাইনের উপর ভর করে চলতে হচ্ছে। মাঝমাঠে যেহেতু আমরা জানি যে জামাল ভুঁইয়া নেই, পাশাপাশি ডিফেন্সেও রেজাউল করিম অধিনায়কও নেই, তাই বাংলাদেশ দল তাদের সার্ভিস না পাওয়ায় একটু রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপের একটি আক্রমণ, সেখান থেকে বল তারা ছোট ছোট পাসে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু না, বাংলাদেশ দলের সেই রক্ষণ দুর্গতে আসলে আটকা পড়লো বলটা। আবারও আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপের ইয়াসিন ভিমাম তার পায়ে বল ছিল, তার পা থেকে বল চলে গেছে গাইসিম সাদমানের কাছে এবং সেখান থেকে বল আমরা দেখতে পাচ্ছি নিয়াজ হাসানের কাছে। নিয়াজ বলটি পাস করলেন এই মুহূর্তে হামাজের কাছে, কিন্তু হামাজ আসলে বলটিকে রক্ষা করতে পারলেন না। আমরা এই মুহূর্তে বল দেখতে পাচ্ছি মাসুক মিয়া জনির কাছে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সাফ চ্যাম্পিয়নশিপে আমরা তার খেলা দেখেছি, তিনি যথেষ্ট ভালো খেলে থাকেন, যে কারণে তাকে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপেও তার খেলা দেখেছি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হয়ে। এই মুহূর্তে বাংলাদেশ দলের নাবিব নিয়াজ জীবন, যিনি কিনা একটু গোল করেছেন, তিনি মাঠে কিছুটা ইনজুরি আক্রান্ত হয়ে পড়ে আছেন। বাংলাদেশ দলের ফিজিও এবং অ্যাসিস্ট্যান্ট কোচ তাকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে এই মুহূর্তে চলে গেছেন। মাঠে তিনি পড়ে আছেন না, তিনি উঠে দাঁড়িয়েছেন। তো বোঝাই যাচ্ছে বাংলাদেশ দলের জন্য এখন পর্যন্ত কোনো দুঃসংবাদ হয়ে আসেনি। যেহেতু বাংলাদেশ দলের 3 জন নির্ভরযোগ্য ফুটবলার দলে নেই, তাই বলাই যেতে পারে যে আজকে বাংলাদেশ দল কিছুটা হলেও দুর্বল। সেই যেহেতু দুর্বলতা রয়েই গেছে, সেই দুর্বল মুহূর্তে যাতে আর কোনো অঘটন না ঘটে, আর কোনো দুঃসংবাদ বাংলাদেশ দলে না আসে, সেটাই প্রত্যাশা করা হচ্ছে। তো সব মিলিয়ে যেটা এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি বোঝা যাচ্ছে, তাতে করে আসলে একটি কথাই বলতে হয় যে বাংলাদেশ দলকে যদি এই ম্যাচে জিততে হয়, তাহলে কিন্তু এই লিডটা ধরে রাখতে হবে এবং আরো ভালো কিছু করে দেখাতে হবে। প্রথম থেকেই বাংলাদেশ দল কিন্তু গোছানো ফুটবল খেলেনি। থ্রোয়িং করা হলো, রায়হান থ্রোয়িং করলেন, কিন্তু বলটি তিনি ভুল পাস করেছিলেন। অগোছালোভাবেই খেলা চলছে বাংলাদেশ দলের। এই মুহূর্তে যিনি দৌড়াচ্ছেন সোহেল রানা বলটি পাস করে দিলেন, ব্যাক পাস, কিন্তু বল চলে গেল মালদ্বীপের খেলোয়াড়ের পায়। সেখান থেকে বাংলাদেশের তপু, যিনি কিনা আজকে রেজাউল করিমের জায়গায় বাংলাদেশের অধিনায়কত্ব করছেন, কিন্তু বলটি তিনি এমনভাবেই আসলে দিতে চাইলেন মধ্য মাঠে, সেখানে আসলে কেউই ছিল না এবং সেটি অনেকটা উঁচুতে উঠে গিয়েছিল। তো তার উদ্দেশ্য ছিল মাসুক মিয়া জনি, কিন্তু পারেননি। আবার তপুর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি বল চলে গিয়েছিল আবার শাকিলের কাছে। শাকিল থেকে বল মাঝমাঠে, কিন্তু সেখান থেকেও আবার তিনি ভুল পাস করলেন। তো এই মুহূর্তে মালদ্বীপের খেলোয়াড়দের পায়ে বল চলে এসেছে নাশিদ আহমেদের কাছে। নাশিদ খুব কি বলা যায়, বিপজ্জনক স্ট্রাইকার বাংলাদেশের জন্য। মালদ্বীপের হয়ে তিনি ভালো খেলেছেন বঙ্গবন্ধু গোল্ড কাপেও। এই মুহূর্তে মালদ্বীপের পায়ে বল, যিনি বল ধরে রেখেছেন তিনি হচ্ছেন হামজা থেকে বাংলাদেশের গোলরক্ষকের কাছে বল চলে গেছে। আবারও মাঝমাঠে খেলা চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো খেলা গড়িয়ে চলছে, কিন্তু বাংলাদেশ দল যে খুব একটা ভালো আক্রমণ করতে পারছে সেটা কিন্তু আমরা ম্যাচের শুরু থেকেই দেখছি না। হয়তো কাউন্টার অ্যাটাকে একটি গোল তারা পেয়ে গেছে, কিন্তু তারপরও এই লিডটাকে ধরে রাখতে হলে বাংলাদেশ দলকে কিন্তু অবশ্যই ভালো খেলতে হবে এবং এই লিডটাকে ধরে রেখে আরও যদি 2-1টি গোল আদায় করতে পারে, তাহলে বাংলাদেশ দলের জন্য সেটি ব্রোঞ্জ জয়ের জন্য যথেষ্ট হবে। পাশাপাশি আপনার মাধ্যমে দর্শকদের আরও একটি সুখবর দিতে চাই। বাংলাদেশ মহিলা দল আজকে কিন্তু একটি রৌপ্য পদক লাভ করেছে শুটিংয়ে, যেখানে ছিলেন আদ্রিনা ফেরদৌস, আরমিন আশা এবং তুরাং দেওয়ান। তাদের সম্মিলিত স্কোর ছিল 1103। এখানে স্বর্ণপদক জিতেছে ইন্ডিয়ার শুটাররা, তাদের স্কোর ছিল 1133 এবং শ্রীলঙ্কার শুটাররা ব্রোঞ্জ জিতেছেন 1093 স্কোর করে। দর্শক, ভারতের গৌহাটি থেকে বাংলাদেশ ও মালদ্বীপের ফুটবল ম্যাচটি দেখছিলাম আমরা। বাংলাদেশ এগিয়ে আছে 1-0 গোলে, আর আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এখনো স্বাভাবিক হয়নি আন্তঃব্যাংক এটিএম লেনদেন। গ্রাহকের তথ্য চুরির কথা স্বীকার করল বাংলাদেশ ব্যাংক। মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে। ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন, স্থায়ী মজুরি বোর্ড গঠনের বিধান। বিতর্কের মুখে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেমের পক্ষে আইনজীবী হিসেবে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম।
দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলেই শেখানো হয় না মাতৃভাষা বাংলা। নজরদারির অভাবকেই দুষছেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে জানালেন মন্ত্রী। এবং মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 কিশোরকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ। মানসিকভাবে দুজনেই বিপর্যস্ত জানালেন চিকিৎসক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।